আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব নির্বাচন কমিশনের যোগ্যতার সঙ্গে কাজ করছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। আরও জানিয়ে দেব নারায়ণগঞ্জের 10 হত্যায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি। আরও জানিয়ে দেব আপিলের প্রার্থীতে ফিরে পেলেন 4 শতাধিক, শেষ দিনের উত্তেজনা বেড়েই চলেছে। আরও থাকছে হাসপাতালে চিকিৎসাধীন মান্নানকে দেখতে গেলেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব গ্রেপ্তার না করে পুলিশ কেন 3 শতাধিক নেতাকর্মী এবং দুষ্কৃতকারীদের চট্টগ্রামে ঢুকতে নিষেধ করেছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছেন বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনার এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছেন। মনোনয়নপত্র যখন বাছাই হয় তখন সবকিছুর সমস্যা থাকে, এটা স্বাভাবিক বিষয়। সোমবার 19 জানুয়ারি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম সবসময় স্মরণ করা হতো। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সংবাদপত্র বিচার বিভাগ স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তালাবিহীন ঝুরি অব্যাহত হওয়ার দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করেছিলেন। এই জন্য আমরা তাকে প্রতি বছর স্মরণ করি এবং তার দেখানো পথে সামনের দিকে এগিয়ে যাই। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্টেট হাসিনা পালিয়ে গিয়েছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশের বাস্তবায়ন করবে। বিএনপির অনেকেই মনোনয়ন বাতিল হচ্ছে এবং এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, মনোনয়নপত্র যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনারকে দেখেছি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যা মনে করেছি সেগুলো গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসির যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। নারায়ণগঞ্জে 10 হত্যা, শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ সদর ও ফয়তুল্লাহ এলাকার রিয়াগোপ সহ 10 জনের হত্যায় সাবেক এমপি ওসমান ও তার ছেলে আয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলের নিয়ে গ্রেপ্তারের পরোয়ানা জারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এর বিচার প্যানেল। অভিযোগে বলা হয়, 19 ও 21 জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাব কবে আন্দোলন দমনের পরিকল্পনা করে এই রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েন। অভিযোগে আরো উল্লেখ করে বলা হয়, ওবায়দুল কাদেরের সাথে ফোনের আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন। এইসব অভিযোগ সহ মোট 3টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আপিলের প্রার্থিতা ফিরে পেলেন 4 শতাধিক, শেষ দিনে উত্তেজনা। পোস্টাল ব্যালটের পক্ষপাতত্বের অভিযোগ সহ 3টি ইস্যু নিয়ে গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের নেতা কর্মীরা অবস্থান নেন। আগের দিন পক্ষপাতত্ব করে বা কোনো ফাঁকফোকর দিয়ে গণখেলাপি ও দ্বৈত নাগরিকের পার করে দেওয়ার চেষ্টা করছিল ইসির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমন উত্তেজনক পরিস্থিতিতে মধ্যে গতকাল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল শুনানি শেষ করে ইসি। 10 জানুয়ারি শুরু হয় আপিল শুনানি, শেষ দিন ছিল গতকাল। এই দিন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গুরুতর প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিলের শুনানি ও রায়ের দিন ধার্য ছিল। শেষ দিনে আপিলের প্রার্থীদের ঘিরে পেয়েছেন 21 জন, আরও প্রার্থীরা হারিয়েছেন বিএনপির 2 জন। এর মধ্যে ঋণখেলাপির হওয়ায় চট্টগ্রাম 2 আসনে বিএনপির সরোয়ার আলমগীর ও দ্বৈত নাগরিক থাকায় কুমিল্লায় 10 আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। এর আগে গত শনিবার কুমিল্লায় 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীকে বাতিল করা হয়েছে ইসি। রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের মাধ্যমে মনোনয়নপত্র বৈধ হয়েছিল। এবার দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বেশ কয়েকজন প্রার্থীদের বিরুদ্ধে আপিল হলেও সবার মনোনয়নপত্র বহাল রেখেছে ইসি। আপিল শুনানি শেষে গতকাল প্রধান নির্বাচন কমিশনার ইসি এস এম নাসির উদ্দিন বলেছেন, ইসি কোনো ধরনের পক্ষপাতিত্ব করে সিদ্ধান্ত দেয়নি। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার মোট 2568টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা বাছাই
বাছাইয়ের 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসি আপিল করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ে মোট 645টি আপিল ইসিতে জমা পড়ে। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট 417 জন। আর রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের বৈধ হলেও আপিলের মনোনয়নপত্র বাতিল হয়েছে 6 জনের। আগামী 20 জানুয়ারি প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন। এরপর আগামী নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানানো যাবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 11 ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল 29 ডিসেম্বর আর আপিল নিষ্পত্তির শেষ দিন ছিল গতকাল। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এস এম নাসির উদ্দিন প্রার্থীদের নির্বাচন কমিশনার ছিলেন। গত শনিবার রাতে এনসিপি সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপিল শুনানির শেষ দিনটি ইসির জন্য রেড লাইন। ইসি কর্মকর্তাদের দেখে এবং তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতত্বের অভিযোগ সহ 3টি ইস্যুতে গতকাল বেলা 11টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। উত্তেজনক অবস্থায় কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন ভবনের মিলায়তের সকল 10টা থেকে শুরু করে শেষ দিনে আপিল শুনানি কার্যক্রম শেষ হয় রাত 8টার দিকে। মাগরিবের নামাজের বিরতির পর দ্বৈত নাগরিকের সংক্রান্ত আপিলগুলো সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে বিভিন্ন এলাকায় নির্বাচন কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি সিসি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। হাসপাতালে চিকিৎসাধীন মান্নানকে দেখতে গেলেন মির্জা ফখরুল। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুল রহমান মান্নানকে দেখতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মান্নানকে দেখতে যান মির্জা ফখরুল। তিনি মান্নান চিকিৎসকের এবং চিকিৎসার খোঁজ খবর নেন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়। মান্নান বুকে ব্যথা নিয়ে গত রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরের দিন সকালে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতিকা রহমান বলেছিলেন, শুক্রবার রাতে মান্নানকে হাসপাতালে আসেন। তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তিনি করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। আপাতত তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এর আগে 24 সালের সেপ্টেম্বরে হৃদয়রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মান্নান। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 2 ও ঢাকা 18 আসনের প্রার্থী হয়েছিলেন মান্নান। তিনি বগুড়ায় 2 আসনের বিএনপির সমর্থন পেয়েছেন। গ্রেপ্তার না করে পুলিশ কেন 3 শতাধিক দুষ্কৃতকারীদের চট্টগ্রামে ঢুকতে নিষেধ করেছেন? বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এলাকায় ঢোকা ও অবস্থান নিষিদ্ধ করে 3 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ, যা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইতিহাসে নজরবিহীন একটি ঘটনা। গত শনিবার ওইসব ব্যক্তিদের নাম ঠিকানা উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসীদের নাম যেন রয়েছে, তেমনি দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম। তাদের মধ্যে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সংখ্যাই বেশি, যাদের অধিকাংশদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের অংশগ্রহণ সহ একাধিক মামলা রয়েছে। তালিকায় বিএনপির কয়েকজন শীর্ষ নেতার নামও রয়েছে। সেই সঙ্গে রয়েছে কারাগারে বন্দী ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেকশনের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নামও। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জনমালের নিরাপত্তার স্বার্থে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সিএম কমিশনারের হাসিব আজিজ বলেন, এগুলো হচ্ছে সন্ত্রাসী। এদের বিরুদ্ধে তো নিয়মিত মামলা সহ নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি তো চিন্তা করলাম যে এমন একটা এক্সট্রা কাজ করা যেটা করলে ভালো হবে। এর আগে গত নভেম্বরের অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারের নির্দেশনা দিয়েছে এবং আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছিলেন সিএম কমিশনার। তার এবারের পক্ষে নিয়েও প্রশ্ন তুলছেন মানব অধিকার কর্মীরা। মানব অধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, পুলিশ যদি কাউকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে থাকেন, তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে পুলিশের উচিত তাকে আটক করে বিচারের কারাগারে দাঁড় করা। কিন্তু সেটা না করে যেভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি রীতিমতো হাস্যকর ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। গ্রেপ্তারের পরবর্তীতে এলাকার অবস্থান ও প্রবেশ নিষেধের সিদ্ধান্ত উল্টো ফর বয়ে আনতে পারে বলে আশঙ্কা করেছেন কেউ। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের মধ্যে যারা এতদিন চট্টগ্রামে অবস্থান করেছিল, সিএমপির এমন আদেশের ফলে আশঙ্কা তৈরি হয়েছে এখন তারা অন্যদের এলাকাতেও ছড়িয়ে পড়তে পারেন। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে। তালিকাতে যারা রয়েছেন, সিএমপির গণবিজ্ঞপ্তি প্রথম দফায় 330 জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে তালিকায় 227 নম্বরে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আতাউর চৌধুরী মারা যান আগেই, ফলে তার নামটি কেটে দিয়ে পরবর্তীতে 229 জনের সংশোধিত আরেকটি তালিকা প্রকাশ করেছে পুলিশ। তাদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সাবেক প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, মেয়র ছাড়াও রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকজন ডন সাবেক কাউন্সিলর। এদের মধ্যে 1 নম্বরে রয়েছেন
চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মেজর জাহেদের নাম সাতকানিয়া উপজেলার বালুদুনিয়া গ্রামের বাসিন্দা জাহেদের স্থানীয় পিচি জাহিদ নামে পরিচিত বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর মান্না খান, রাজীব দাস, শওকত আজম ও মোহাম্মদ মোস্তফা নামে আরো 4 জন এবং 4 সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়েছে, যাদের সবার বয়স 35 বছর থেকে 45 বছরের মধ্যে। চট্টগ্রামে সম্প্রতি গুলির ঘটনায় আলোচনার আসা সন্ত্রাসীরা বড় সাজ্জাদ ও তার সহযোগী ছোট সাজ্জাদ এরও নাম রয়েছে। এর মধ্যে বড় সাজ্জাদ দেশের বাইরে রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তবে তার সহযোগী ছোট সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে বন্দী রয়েছেন। তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার নামও তালিকায় রয়েছে, যিনি বর্তমানে ফেনী কারাগারে বন্দী রয়েছেন।